নমস্কার, আমি সৌভিক আর আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে হাইওয়ে ক্রুজিং অন সুপার মেটিও 650 সিরিজের একটা নতুন ভিডিওতে। আমার সঙ্গে রয়েছে সুমন। আমরা দুজন মিলে চলে এসেছি এখন হাজারদুয়ারিতে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সকাল 5টা থেকে অ্যালার্ম দিয়ে বসে আছি, কিন্তু উঠতে পারছি না। এখন উঠতে উঠতে প্রায় হয়ে গেছে 6:45। আর বেশি দেরি করবো না, জিনিসপত্র গুছিয়ে নিয়ে সুমন আসলেই এবার বেরিয়ে পড়বো আজকের আমাদের ডেস্টিনেশন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। এই হলো সুমনের বাইক নিয়ে রেডি। এবার আমরা বেরোবো। আর ওইদিকে মিমি দাঁড়িয়ে আছে, ও একটু রেগে আছে আমার ওপর। কেন রেগে থাকে জানি না, ও সবসময় রেগে থাকে আমার ওপর। মিমি, বেরোলাম। তুমি রেগে আছো? না, তুমি কি রেগে আছো? হ্যাঁ, তুমি কি রেগে আছো? না, মনে হচ্ছে রেগে আছো। তা বেরোবো তো নেক্সট উইক মন্দারমণি গাড়ি করে। ভালো কিছু রান্না করে রেখো। হ্যাঁ, ওই জন্যই তো আছি আমি। নেক্সট উইক মন্দারমণি গাড়ি করে। ভালো মন্দ রান্না করার জন্য। সুমন, চলো বেরোনো যাক। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। আর বেরোতে বেরোতে সময় হয়ে গেল 8টা। ওই সামনে সুমন। এখন সবার প্রথমে যে কাজটা করি প্রত্যেক দিনের মতো, আজকেও আলাদা নয়, সেই কাজটাই করব। এখন যাচ্ছি বাইক নিয়ে পেট্রোল পাম্পের দিকে, ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। আর বলে রাখি, আমার বাইক মানে সুপার মেটিও 650-তে ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 15.7 লিটার্স। আর অনেকেই জিজ্ঞেস করেছে, তাই আমি জানিয়ে রাখি, এই বাইকের অ্যাভারেজ যেটা আমি পেয়ে থাকি সেটা হলো 22 কিলোমিটার্স পার লিটার। এই ফগ হয়ে যাচ্ছে পুরো, এটা মুছতে হবে। হাওয়াটা দেখো তো আমার গাড়ির কম আছে না? হালকা কম আছে, এটাতে পেলে হয়। খুব একটা কম নেই, সাইড হালকা কম আছে। টায়ার প্রেশার দুটো চেক করাতে হবে। আমার মনে হচ্ছে একটু হাওয়া কম আছে। নর্মালি আমাদের সামনের যে পেট্রোল পাম্পটা আছে যেখানে যাচ্ছি সেখানে হাওয়া দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এখন এত সকালে জানি না যে লোকটি হাওয়া দেয় সে এসছে নাকি। এই চলে এলাম আমাদের একদম সামনের পেট্রোল পাম্প। এখানেই ফুল ট্যাঙ্ক করিয়ে নিই। ঠিক আছে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনই ট্রিপ এ আর ট্রিপ বি দুটোই 0 করে নিয়েছিলাম। আর আজকে যেখানে যাচ্ছি মুর্শিদাবাদ, আমার বাড়ি থেকে পাক্কা 200 কিলোমিটার। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নিয়েছি, 1500 টাকার মতো তেল ভরালাম। আমার হয়েছে 14.29 লিটার। কিন্তু আমার যতদূর মনে হয় আমাকে ফেরার পথে আরেকবার রিফিউল করাতে হবে। আর এই পেট্রোল পাম্পে হাওয়া চেক করাতে পারলাম না, তো সামনে কোথাও একটু দেখে দাঁড় করিয়ে টায়ার প্রেশার দুটো চেক করিয়ে নিতে হবে। সামনে দেখতে পাচ্ছেন এখন 8:10 বাজে, আর এখন রাস্তায় এখনও ফগ। আজকে জানুয়ারি মাসের 6 তারিখ সোমবার। ঠান্ডা বেশ ভালো আছে, বেশ ভালো বলতে কলকাতার ঠান্ডা যেরকম হয়ে থাকে সেই হিসাবে ঠিকঠাক ঠান্ডাই আছে। পৌঁছে গেলাম 1 নম্বর এয়ারপোর্ট। আর যেরকম হয়ে থাকে প্রত্যেকবারের মতো একই ব্যাপার, রেড সিগন্যাল আছে।
এখানে দাঁড়াতে হবে অনেকক্ষণ, বেশ কিছুক্ষণই দাঁড়াতে হয় প্রত্যেকবারের মতো। প্রত্যেকবার যেটা হয়, নর্মালি আমরা বাঁ দিকে ঢুকে যাই যশোর রোড থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে, কিন্তু আজকে কিন্তু সেটা হবে না। আজকে আমাদের রুটটা হলো NH12, যেটা আগে ছিল NH34। এই বাঁ দিকে চলে যাচ্ছে ডানকুনি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, আর আমি সোজা বেরিয়ে যাচ্ছি মধ্যমগ্রাম বারাসাতের দিকে। যে লাস্ট দুটো রাইড হয়েছিল, একটা হলো শালবনি ফরেস্ট, আরেকটা হলদিয়াতে, দুদিকেই বাঁদিকে চলে যেতে হতো। তারপর ওখান থেকে কোলাঘাট, তারপর কোলাঘাট থেকে আবার ভাগ হয়ে গেছিলো, শালবনি ফরেস্ট সোজা চলে গেছিলাম, আর হলদিয়ার দিন আবার বাঁদিকে বেঁকে গেছিলাম। তো আজকে একদম ডিফারেন্ট রুট, আমাদের সবার সেই প্রিয় রুট, যেটা সোজা যদি চলে যাই আজকে তাহলে পৌঁছে যাব শিলিগুড়ি। তো দার্জিলিং যখন গেছিলাম লাস্ট ইয়ার ডিসেম্বরে বাইকে করে শিটং, যারা অলরেডি আমার দার্জিলিং শিটংয়ের ভিডিওটা দেখেছিলেন তারা বুঝতে পারবেন আমি কি বলছি। যখন আমি এই রুট ধরে শিলিগুড়ি গেছিলাম সেই সময় শীতকালে ওয়েদার এত খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি, আর তার সঙ্গে সেই রানাঘাটের বিখ্যাত ট্রাফিক, ভাঙাচোরা রাস্তা। কিন্তু রিসেন্টলি আমি শুনেছি যে এখন নাকি ভীষণ ভালো হয়ে গেছে, সবকটা ফ্লাইওভার কানেক্ট হয়ে গেছে। তো এখন আগে যে রানাঘাটের জ্যাম যেটা আমরা পেতাম, রানাঘাট ক্রস করতে আমাদের ঘন্টা দুয়েক, 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যেত। আর আমার তো ভিডিওতে দেখেছেন শিলিগুড়ি যাওয়ার সময় যেটা হয়েছিল, বৃষ্টিতে ভিজে গিয়ে আর অনেকক্ষণ আটকে যাওয়ার জন্য সেদিন আমাকে বাধ্য হয়ে শিলিগুড়ির প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছিল, আর আমাকে কৃষ্ণনগরে থেকে যেতে হয়েছিল। তো আশা করি আজকে সেরকম কিছু হবে না। তো আজকে গেলেই বুঝতে পারবো যে যা শুনেছি সেটা কতটা ঠিক। আর এখন সময় হলো 8:20, এগোচ্ছি মধ্যমগ্রামের দিকে। আর এই সামনের যে ডায়ালটা আছে আমার রাইট সাইডে, এই ডায়ালে 9:21 দেখাচ্ছে, ওই টাইমটা ইগনোর করবেন। আমার লেফট হ্যান্ড সাইডে যে ডায়ালটা আছে বড়, সেখানে টাইমটা হলো কারেক্ট টাইম, ওখানে অলরেডি দেখতে পাচ্ছেন 8:20 বাজে। এখন চলে এসেছি বারাসাত ডাকবাংলো মোড়। মোটামুটি বাড়ি থেকে 11 কিলোমিটারের মতো এলাম। এখন সময় হলো 8:30। এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, যদি ডান দিকে চলে যাই ওটা বনগাঁর দিকে চলে যাবে, আর আমি সোজা বেরিয়ে যাব। আর এই যে রাস্তাটা, এটা সোজা চলে যাচ্ছে চাকদা, পায়রাডাঙ্গা, রানাঘাট হয়ে কৃষ্ণনগরের দিকে। এটা খুব সম্ভবত এটাকে বারাসাতের কলেজ মোড় বলা হয়। এই আমার বাঁ হাতে রয়েছে বারাসাত কলেজ। আর এখন পৌঁছে গেলাম, এটা হলো বারাসাতের কলোনি মোড়। এটা পাক্কা 12.5 কিলোমিটার আমার বাড়ি থেকে। এখন 8:35 বাজে, মানে 35 মিনিটের মতো সময় লাগলো 12 কিলোমিটার আসতে। খুব আস্তেই চালাচ্ছি এখন। সুমন একটু সামান্য পিছিয়ে পড়ে আমার থেকে, তার জন্য আজকে একটু আস্তে আস্তেই চালাবো। এখান থেকে বাদিক হলো ব্যারাকপুর, আর সোজা চলে গেলে কৃষ্ণনগর। এতক্ষণ পরে একটু রোদের মুখ দেখলাম। শীতকালে যদি ওয়েদার ভালো থাকে, একটু রোদ থাকে, আর একটু ঠান্ডা যেরকম এখন আছে আজকে, এই রকম ওয়েদারে রাইড করে কিন্তু ভীষণ মজা। এখান থেকে কৃষ্ণনগর হলো 82 কিলোমিটার,
বহরমপুরও 175 কিলোমিটার্স, আর জাগুলিয়া হলো এখান থেকে 27 কিলোমিটার্স। একদম সোজা কৃষ্ণনগর, একদম স্ট্রেট। আর ফার্স্ট ব্রেক কৃষ্ণনগরে। ফার্স্ট ব্রেক কৃষ্ণনগর, ফার্স্ট ব্রেক কৃষ্ণনগর। দাদা একটু হাওয়া চেক করো। এখানে পেলাম, একটু হাওয়া, টায়ার প্রেশারটা চেক করিয়ে নিই, কারণ কি ঠিক চালাতে সাহস পাচ্ছি না, খুঁতখুত করছে মনের মধ্যে। 41 হবে, হ্যাঁ দুটো সামনে পেছনে দুটোতেই 41। একবার চেক করে নাও কত আছে। কি অবস্থা, সামনের চাকায় ছিল 25 আর পেছনের চাকায় ছিল 22, যেখানে থাকা উচিত 41, যার জন্য এতক্ষণ শান্তি মতো চালাতে পারছিলাম না বাইকটা। আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল হাওয়া কম আছে, হাওয়া কম আছে। যাই হোক, এবার হাওয়া দিয়ে নিয়েছি, এবার শান্তি মতো বাইক চালাতে পারবো। সুমন একটু এগিয়ে গেছে, ওকে আমিই বললাম একটু এগিয়ে যাও তাহলে সুবিধা হবে। এখন 9:15 বেজে গেছে, আর সামনের অবস্থাটা দেখুন, মানে কিছু দেখা যাচ্ছে, একদম পুরো ডেন্স ফগ। এবার এই যে রাস্তাটা শুরু হলো, মোটামুটি এই রাস্তাটা খুব সম্ভবত 15 থেকে 20 কিলোমিটারের মতো আছে। আর এই রাস্তাটার কন্ডিশন খুব একটা ভালো না, হাইওয়ে কানেক্ট করা পর্যন্ত। এখানে খুব বেশি হলে 40 কি 50, আর তার থেকে বেশি স্পিড মেনটেন করে এখান দিয়ে যাওয়া যাবে না। এইটা হলো সিঙ্গেল লেন রোড, এই দুদিক দিয়ে গাড়ি আসবে যেরকম দেখতে পাচ্ছেন। এখানে রাস্তার কন্ডিশন মোটামুটি এরকমই। গাড়ি হলে তাও একটু টেনে চালানো যায়, বাইকে তো সেটা সম্ভব না। এই রাস্তাটার এইরকম কন্ডিশন বলে, এই আমডাঙ্গা হয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে রানাঘাটের দিকে, মোটামুটি 20 কিলোমিটার রাস্তা, সিঙ্গেল লেন সরু রাস্তা, তার মধ্যে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। এই কারণে অনেকে প্রেফার করে যে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বড় জাগুলির ওখানে NH-12 কানেক্ট করে, তারপর NH-12 ধরে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি। তাই এই রাস্তার কন্ডিশন খারাপ হওয়ার জন্য অনেকে এই রাস্তাটা অ্যাভয়েড করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেও আসেন। আর রিসেন্টলি শুনেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ভীষণ ভালো হয়ে গেছে, মোটামুটি কাজ কমপ্লিট। খালি নিমতা থেকে, যেখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে শুরু হচ্ছে, সেই জায়গাটা কিছুটা কাজ বাকি আছে, তাছাড়া বাকি রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট। তো ওই রাস্তার কন্ডিশনও ভীষণ ভালো হয়ে গেছে। আমার যাওয়া হয়নি, তবে আমি শুনেছি। মোটামুটি 16 কিলোমিটার ছিল এই আমডাঙ্গা হয়ে রাস্তাটা। এইবার পড়ে গেলাম NH-12, এটাও NH-12ই ছিল, কিন্তু এইবার একদম সুন্দর রাস্তা, হাইওয়ে, 4 লেন হাইওয়ে। তো এইবার আশা করি স্পিড মেনটেন করতে পারবো। বাড়ি থেকে মোটামুটি চলে এসেছি 36.8 কিলোমিটার, মানে অলমোস্ট 37 কিলোমিটার্সের মতো চলে এসেছি। এখন সময় হলো 9:40, মানে 1.5 ঘন্টার মতো সময় লাগলো। এইবার সুন্দর হাইওয়েটা পেয়ে গেছি, NH-12 রয়েছি, যেটা আগে NH-34 ছিল। আর এই রাস্তাটাই সোজা চলে গেছে শিলিগুড়ির দিকে। এইবার মোটামুটি একটু স্পিড মেনটেন করব। এতক্ষণ তো খুব আস্তে আস্তে চালাতে হয়েছে, রাস্তার যা কন্ডিশন ছিল। তো মাঝখানে একবার আমি দাঁড়িয়েছিলাম টায়ার প্রেশার চেক করার জন্য, আর তারপর একবার দাঁড়িয়েছিলাম আমডাঙ্গার ওখানে আমার গোপ্রো ব্যাটারি চেঞ্জ করার জন্য। তো সেই সময় সুমন এগিয়ে যায়। এইবার হাইওয়েটা পেয়ে গেছি। এখানে তো 6 লেন হাইওয়ে, এই ওভারব্রিজগুলো তৈরি হয়ে গেছে, যেটা লাস্ট ইয়ার যখন আমি শিলিগুড়ি গেছিলাম তখন আমি এরকম রাস্তা পাইনি। তো এইবার যা শুনেছি যে
পুরোটাই রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেছে, সব কটা ওভারব্রিজ কানেক্ট করা হয়ে গেছে। তো এইবার একটু স্পিড তুলবো আর সুমনকে আশা করি ধরে নিতে পারবো। এই ওভারব্রিজটা না নিয়ে যদি আমি বাদিকে এই সার্ভিস রোডটা নিয়ে নিই, তাহলে ওটা ওখান থেকে বাদিক চলে গেলে কল্যাণী এক্সপ্রেসওয়ে আমি ধরে নিতে পারবো। আর যেটা এখন এই 6 লেন হাইওয়ে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার জন্য, এখন এই ওভারব্রিজগুলো হয়ে যাওয়ার জন্য এখন শিলিগুড়ি যাওয়া অনেকটা ইজি হয়ে গেছে আর অনেকটা সময় কম লাগবে। ভীষণ সুন্দর রাস্তা হয়ে গেছে, যেটা লাস্ট ইয়ার আমি পেয়েছিলাম না, যার জন্য এই পার্টিকুলার জায়গাটা চাকদা, পায়রাডাঙ্গা, রানাঘাট, এই পার্টিকুলার এরিয়াটা ক্রস করতে ভীষণ কষ্ট হয়েছিল, অনেকটা সময় লেগে গেছিলো। আর এখন দেখুন এই রাস্তার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার জন্য ভীষণ কম সময়ের মধ্যে এই জায়গাটা ক্রস করে বেরিয়ে যেতে পারবো। এখান থেকে কৃষ্ণনগর আর 55 কিলোমিটার, রানাঘাট আর 23 কিলোমিটার, চাকদা এখান থেকে আর 12 কিলোমিটার। সামনে এই টোল বুথটার লাস্ট ইয়ার যখন আমি গেছিলাম তখন ছিল না, এখন এটা শুরু হয়ে গেছে। বাইকে ছিলাম তাই টোল দিতে হলো না, কিন্তু এইরকম রাস্তা যদি থাকে, রোড কন্ডিশন যদি এরকম মেনটেন করা হয়, তাহলে টোল দিতে কোনো আপত্তি নেই। এখন 120-তে আমি ক্রুজ করছি। এখন সময় হলো 9:50 আর আমি বাড়ি থেকে চলে এসেছি 53 কিলোমিটার, 53.7 কিলোমিটার। এখন যে জায়গাটায় আমি আছি সেটা হলো চাকদা। আমি এখন চাকদা ক্রস করছি। অসাধারণ রাস্তা, আরে লাস্ট ইয়ার যদি এইরকম রাস্তা পেতাম তো দার্জিলিংয়ের জার্নিটা ভীষণ মজার হতো। তো আবার খুব তাড়াতাড়ি, মানে এইরকম রাস্তাটা দেখে খুব তাড়াতাড়ি আমার দার্জিলিং ট্রিপের একটা প্ল্যান কিছু করতে ইচ্ছা করছে, আর খুব তাড়াতাড়ি করব। এই সুমনকে ধরে ফেললাম, এতক্ষণ সুমন আমার আগে ছিল, এই জাস্ট সুমনকে ক্রস করলাম। এখন সময় হলো পাক্কা 10টা আর বাড়ি থেকে চলে এসেছি 65 কিলোমিটার। এখন যে জায়গাটা আছি সেটা হলো রানাঘাট। এই ওভারব্রিজটা হয়ে যাওয়ার জন্য এখন আর সেই রানাঘাটের জাম, যেখানে আগে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত, দাঁড়িয়ে থাকতে হতো। আমার নিজের অভিজ্ঞতা আছে এই পার্টিকুলার জায়গাটা, এর আগে আমি বহুবার রানাঘাট, এই চাকদা রানাঘাট লাইনে যাতায়াত করেছি। রাস্তার যা ভয়ানক কন্ডিশন ছিল, লিটারেলি গাড়ি চালাতে বিরক্ত হয়ে যেতাম। রাস্তার যা কন্ডিশন ছিল, মানে এই পার্টিকুলার এরিয়াটা আমাদের ক্রস করতে কমপক্ষে 2 ঘন্টার মতো সময় লেগে যেত। আর সেইখানে আজকে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি পুরো এই জায়গাটা ক্রস করে বেরিয়ে যেতে পারছি। এখান থেকে কৃষ্ণনগর আর 30 কিলোমিটার। এখন সময় হলো 10টা। যদি সব ঠিকঠাক থাকে আশা করছি আর আধ ঘন্টার মতো সময় লাগবে কৃষ্ণনগর পৌঁছাতে। সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে, 10:30 প্রায় বাজে।
দারুণ লাগছে এখন রাইড করতে এইরকম একটা ওয়েদারে। জানুয়ারি মাসের 6 তারিখ, সুন্দর রোদ উঠেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কৃষ্ণনগর। আবার সেখানে গিয়ে একটু চায় ব্রেক নেব, সুমনের জন্য ওয়েট করব। তারপর সুমন আসলে আবার জার্নি শুরু করব বহরমপুরের জন্য। তো মুর্শিদাবাদ যেখানে যাচ্ছি আমার বাড়ি থেকে 200 কিলোমিটার্স অলমোস্ট, আর কৃষ্ণনগর হলো একদম ঠিক তার অর্ধেক, মানে 100 কিলোমিটার আমার বাড়ি থেকে হলো কৃষ্ণনগর। তো অর্ধেক রাস্তা অলমোস্ট চলে এসেছি। গুগল ম্যাপ অনুযায়ী বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম সময় দেখাচ্ছিল 5.5 ঘন্টার মতো সময় লাগবে মুর্শিদাবাদ পৌঁছাতে। আমার যতদূর মনে হচ্ছে যে যদি ব্রেক না নিয়ে চালানো হয় তার থেকেও কম সময় লাগবে। এইসব জায়গাগুলো দেখে লাস্ট ইয়ার যখন দার্জিলিং গেছিলাম সেই সময়কার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সেই সেম রোড, একই জায়গা, একই রাস্তা। হাতে যদি সত্যি সময় থাকতো 2 দিনের জন্য দার্জিলিং ঘুরে আসতাম, কিন্তু এখন সম্ভব নয়। আজকেই রাতে ফিরতে হবে। এখান থেকে বহরমপুর 85 কিলোমিটার্স, মালদা 211, আর ডালখোলা 337 কিলোমিটার। এখন অলরেডি কৃষ্ণনগর ক্রস করছি। এখন সময় হলো 10:30। 102.6 কিলোমিটার চলে এসেছি আমার বাড়ি থেকে। অর্ধেক রাস্তা চলেই এসেছি। এইবার একটু সুমনের জন্য ওয়েট করব কোথাও, সামনে কোনো একটা জায়গা দেখে, চায়ের দোকান দেখে ওখানে দাঁড়াবো আর সুমনের জন্য ওয়েট করব। এখান থেকে দেখাচ্ছে মালদা একদম সোজা, বহরমপুর একদম সোজা, একদম সোজা রাস্তা, এদিক ওদিক আর কোনো ব্যাপার নেই। এখন রয়েছি NH-12-এ। ডালখোলা এখান থেকে 337 কিলোমিটার। যদি শিলিগুড়ি যেতে হয় এখান থেকে সোজা একদম এই রাস্তা বরাবর সোজা এগিয়ে গেলে একবারে গিয়ে ধাক্কা খাবো পূর্ণিয়া মোড়ে। তারপর ওখান থেকে ডান দিক নিয়ে ইসলামপুর, কিষানগঞ্জ এই জায়গাগুলোর ওপর দিয়ে একদম সোজা শিলিগুড়ি। এখানটাই দাঁড়াই সুমনের জন্য। কৃষ্ণনগর তো ছেড়ে বেরিয়ে এলাম, আপাতত এখানে দাঁড়াই, সুমন আসুক। তা মোটামুটি 105 কিলোমিটার এসেছি কৃষ্ণনগর ক্রস করে, মোটামুটি 5 কিলোমিটারের মতো চলে এসেছি। এখন সময় হলো 10:40। তো এবার এখানে একটু ওয়েট করি, সুমন আসুক, তারপর আবার বেরিয়ে পড়ব মুর্শিদাবাদের উদ্দেশ্যে। তারপর সুমনের সঙ্গে আলোচনা করি যে মুর্শিদাবাদের কোথায় ও যাবে আজকে। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? জায়গাটা কি এটা? বাহাদুরপুর। আচ্ছা, কৃষ্ণনগর কতটা পেছনে? ছাড়িয়ে এসছি। কতটা? 5 কিলোমিটার, 5-6 কিলোমিটার কৃষ্ণনগর, তাই তো? তো আমরা এখন কৃষ্ণনগর থেকে একটু এগিয়ে, মোটামুটি 6 কিলোমিটার 7 কিলোমিটার এগিয়ে বাহাদুরপুর বলে একটা জায়গা আছে, এখানে ওয়েট করছি। এই হলো আমার পেছনে সুমন। আমরা চলে এসেছি এখন। আপাতত এখানে একটা চায়ের জন্য ব্রেক নিলাম। রাস্তা কি ছিল সুমন? রাস্তা খুব ভালো করে দিয়েছে এখন, মানে কি রাস্তা হয়ে গেছে! আপনারা যদি আমার শিলিগুড়ি যাওয়ার ব্লগটা দেখে থাকেন তাহলে বুঝবেন এই চাকদা, পায়রাডাঙ্গা, রানাঘাট এই পার্টিকুলার এরিয়াটা ক্রস করতে আমার কি হালত হয়েছিল। আর সেই রাস্তা মাখন হয়ে গেছে, মানে দারুণ হয়ে গেছে। আমি সময়ও অনেক কম লাগছে, অনেকটা সময় বেঁচে গেল। আমি আর সুমন আপাতত এখানে বসলাম। 106 কিলোমিটার, 106 কি 7 কিলোমিটার অলরেডি চলে এসেছি। আর যেখানটা যাব আমরা সেই জায়গাটা এখান থেকে আর 94 কিলোমিটার। আজকে আমাদের ডেস্টিনেশন মুর্শিদাবাদ, এবং মেনলি মুর্শিদাবাদের যেটা সবচেয়ে অ্যাট্রাকটিভ পয়েন্ট সেটা হচ্ছে হাজারদুয়ারি। সে হাজারদুয়ারিতেই আমরা প্রথমে যাব, যদি সময় কোলায় তো আরও অনেক কিছু আছে পয়েন্ট, চেষ্টা করব। নবাব হয়তো আমার জন্য কিছু অপেক্ষা করছে, বা আমি নবাবের জন্য অপেক্ষা করেছিলাম এতদিন। আগে পৌঁছাই, নবাবের সাথে দেখা সাক্ষাৎ করি,
তারপরে দেখা যাবে। সুমন বলছে যে আজকে থেকে যাই, মুর্শিদাবাদে থেকে যাই। বললাম না, সেটা করা যাবে না, আজকে আমাদের এনিহাও ফিরতে হবে রাত্রিবেলা। আর এত সুন্দর রাস্তা, সত্যি ভীষণ NH-12 এখন দারুণ হয়ে গেছে। আর আমার আর ওর দুজনেরই মনে হচ্ছে যে না, আজকে বেরিয়ে যাই, শিলিগুড়ি বেরিয়ে যাই, আজকে রাত্রিবেলা শিলিগুড়িতে থেকে কালকে দার্জিলিং ঘুরে আবার ফিরে আসবো। করবে এরকম? না, সেরকম তো ওটা তো অসম্ভব, তাহলে আর ফিরতে পারবে না কালকে বাড়িতে। হ্যাঁ, কিন্তু আমাদের ফিরতে হবে আজকের মধ্যেই, যদি হাতে সময় থাকতো। সত্যি বলছি, মানে ভীষণভাবে ইচ্ছা করছে যে এখন এখান থেকে বেরিয়ে যাই শিলিগুড়ি, আজকে শিলিগুড়ি পৌঁছে রাত্রিবেলা থেকে কালকে সকালবেলা দার্জিলিং ঘুরে আমারও ইচ্ছা করছে পরশুদিন ফিরে আসতাম। কিন্তু রাস্তার কন্ডিশন থেকে আমারও মনে কিছুটা সেরকম, মানে আমরা প্ল্যান নিয়ে বেরোয়নি। আমরা ডে ট্রিপে বেরিয়েছি মুর্শিদাবাদের জন্য, কিন্তু রাস্তার যা কন্ডিশন এখন হয়ে গেছে তা দেখে মনে হচ্ছে যে শিলিগুড়ি চলে যাই। হয়তো রাত হবে, পৌঁছাতে গিয়ে থাকি, কালকে দার্জিলিংয়ের জন্য বেরিয়ে যাই, একদিন দুদিন থেকে আবার চলে আসবো। কিন্তু এইটা এখন পসিবল নয়, আমাদের আজকে রাত্রিবেলার মধ্যেই ফিরতে হবে, যার জন্য আমরা যাব মুর্শিদাবাদে। সুমন ঠিক করেছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি যাবে। আমি যতটুকু জানি সুমন এখন ডিম টোস্ট খাচ্ছে, আমি নিইনি কিছু, আমি এত সকালবেলা খেতে পারি না। মুর্শিদাবাদের আমি যতটুকু শুনেছি অনেকগুলো জায়গা আছে ঘোরার মতো, কিন্তু সেটা সম্ভব নয় একদিনে। কখনো আমরা যাব আবার আজকে ফিরবো, তো হাতে 1-2 ঘন্টা হয়তো ওখানে থাকবো, তো সেটা কখনো সম্ভব নয় যে অতগুলো জায়গা একবারে আমরা কভার করব। তো আজকে আমি আর সুমন আর আমি যেটা ঠিক করেছি যে হাজারদুয়ারি যাব, হাজারদুয়ারিটা দেখে ঘুরে তারপর আবার আজকে রাত্রিবেলা ব্যাক করব। আর মুর্শিদাবাদ মোটামুটি যদি কেউ প্ল্যান করে মোটামুটি 2 দিনের সময় লাগবে। 2 দিন, একদিন পুরো জায়গাটাকে ঘুরে সেখানে থেকে থাকা ভালো। হ্যাঁ, একদিন সেই জায়গাটা থেকে পুরোটা ঘুরে পরের দিন আবার সেখান থেকে ব্যাক করা। তো আপাতত এখানে সুমন নিয়ে নিয়েছে ডিম টোস্ট। তো সুমন আপাতত ডিম টোস্ট নিয়ে নিয়েছে, ও ডিম টোস্ট খাবে। আমি একটা চা নিয়েছিলাম, চা খেলাম। এইবার কিছুক্ষণ এখানে বসবো। আমরা যে জায়গাটায় এখন আছি এই জায়গাটা হলো কৃষ্ণনগর থেকে 6 কিলোমিটার এগিয়ে বাহাদুরপুর বলে একটা জায়গা আছে। এখানে ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প আছে সামনেই, ওইটা ক্রস করে আমরা একটা চায়ের দোকানে বসেছি। এখানটা আমরা ব্রেক নিচ্ছি, ও চা খাচ্ছে, আমি চা খেয়ে নিয়েছি অলরেডি, এখনও ডিম টোস্ট খাবে। এটা কমপ্লিট হলে তারপর আমরা বেরোবো এখান থেকে মুর্শিদাবাদের জন্য। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এই ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো। তোমার নাম কি ভাই? হ্যাঁ, শহীদুল ভাইয়ের নাম। ভাইয়ের ইভি পিক আপ আছে, তাই তো? পিক আপ ভ্যান আছে। তো ভাই গল্প করছিল ওর গাড়ির ইভির অবস্থা, গাড়িটা ব্রেকডাউন হয়ে গেছে। বলছে এখান থেকে ও শিলিগুড়ি যাচ্ছ, তাই তো? শিলিগুড়ি যেতে তোমার মোটামুটি 80 মতো রেঞ্জ দেয় ইভিতে। তার মানে শিলিগুড়ি পৌঁছাতে তোমাকে কম করেও 4 থেকে 5 বার চার্জে বসাতে হবে গাড়ি। আর একবার ফুল চার্জে কত 7 থেকে 8 ঘন্টা। মানে তুমি শিলিগুড়ি পৌঁছাবে কতক্ষণে তাহলে? 6 দিন তো লাগবে। মানে ওর ইভিতে শিলিগুড়ি পৌঁছাতে 7 দিন লাগবে। ধুলাগড় থেকে এসছো। ইভি আমাদের ফিউচার, কিন্তু ভাইয়ের মুখে শুনে যা বুঝলাম। আসি ভাই। হ্যাঁ, আমরা এইখানটা দাঁড়িয়েছিলাম এই জায়গাটাতে। এই জায়গাটা হলো বাহাদুরপুর, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক একটু আগে। কৃষ্ণনগর থেকে মোটামুটি 6 কিলোমিটার এগিয়ে এসছি আমরা। এই হলো সুমন। এবার আমরা বেরোবো আবার আমাদের ডেস্টিনেশন মুর্শিদাবাদ। আমরা ঠিক করলাম আজকে হাজারদুয়ারি যাব, কারণ কি মুর্শিদাবাদে অনেক জায়গা আছে, সব জায়গা তো আজকে কভার করা যাবে না। তাই আমরা ঠিক করেছি শুধু হাজারদুয়ারি যাব, হাজারদুয়ারি ঘুরবো, তারপর ওখানে লাঞ্চ করে তারপর আবার কলকাতার জন্য ব্যাক করব। তো এখন সময় হলো 11:40। আর এখন আমরা 11:40। তো সুমন কটা বাজে? 11:40। হ্যাঁ, এখন 11:40। এইবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব হাজারদুয়ারি, মুর্শিদাবাদ হাজারদুয়ারির উদ্দেশ্যে। এখান থেকে 94 কিলোমিটার হলো হাজারদুয়ারি। তো বেরিয়ে পড়লাম বাহাদুরপুর থেকে। এখান থেকে মুর্শিদাবাদ হাজারদুয়ারি হলো 94 কিলোমিটার। পেছনে ওই ভাইটার সঙ্গে আলাপ হলো, ও আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো। ও পিক আপ ভ্যান চালায়, কিন্তু ওর পিক আপ ভ্যানটা হলো ইভি। এবার ও আমাকে গল্প করছিল ফুল চার্জ হতে 7 থেকে 8 ঘন্টা সময় নেয় 0 to 100% চার্জ হতে। আর রেঞ্জ
80 কিলোমিটার্সের মতো। তার মধ্যে যদি আবার একটু স্পিড তুলেও চালায়, মানে ম্যাক্সিমাম স্পিড ওর 60 কিলোমিটার্স বললো, মোটামুটি 40-45 এই স্পিড মেনটেন করেও চালায়। যদি কোথাও তার ওপরে যায়, মানে 60-র মতো স্পিড মেনটেন করে, সেক্ষেত্রে চার্জ আরও তাড়াতাড়ি কমে যাবে। তা ও গল্প করছিল যে ওর গাড়িটায় কিছু প্রবলেম হয়েছে, তো ও এখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য ওকে কমপক্ষে 7 দিনের মতো সময় লাগবে। কারণ কি এই কলকাতা টু ওর ধুলাগড় থেকে এসছে, ধুলাগড় থেকে শিলিগুড়ি পৌঁছাতে মোটামুটি ওকে 5 থেকে 6 বার তো ফুল চার্জ করাতে হবে। এবার এখান থেকে এই জায়গাটা থেকে যদি এই সিগন্যালটা থেকে বাঁদিকে চলে যাই, তাহলে সেটা হলো মায়াপুর। এই যে সিগন্যালটা, এখান থেকে যদি বাঁদিক নিয়ে নেওয়া হয়, ওকে এটা চলে যাচ্ছে মায়াপুরের দিকে। আর আমরা সোজা বেরিয়ে যাব বহরমপুরের জন্য। সুমন একটু এগিয়ে গেছে, আমি একটু ধীরে সুস্থে বেরোলাম, ও একটু এগিয়ে থাকুক, তাতে মোটামুটি আমাদের নেক্সট যে জায়গাটায় আমরা স্টপ নেব, আমাদের পৌঁছানোর যে গ্যাপটা হবে সেটা অনেকটা কম হবে। তাই ওকে একটু আগে বেরিয়ে যেতে বললাম। আর কৃষ্ণনগরের পর থেকে রাস্তা তো বরাবরই ভালো ছিল, শুধু যেটুকু প্রবলেম হতো এই NH-12-এ, সেটা হলো ওই পার্টিকুলার জাগুলির আগে ওই আমডাঙ্গা হয়ে যে রাস্তাটা, মোটামুটি 18 কিলোমিটারের মতো ওই রাস্তা, সেই রাস্তাটার কন্ডিশন ভালো না, সিঙ্গেল লেন, ওখানে অনেকটা সময় লাগে। আর এছাড়া চাকদা, পায়রাডাঙ্গা, রানাঘাট এই পার্টিকুলার জায়গাটা ক্রস করতে, কারণ কি কনস্ট্রাকশন চলছিল, রাস্তার কাজ চলছিল বহুদিন ধরে, তো সেই কারণে ওখানটা অনেকটা সময় লেগে যেত। এখন যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে, ওভারব্রিজগুলো কানেক্ট করা হয়ে গেছে, তো খুব অনায়াসে ওখান দিয়ে বেরিয়ে আসতে পারলাম। কৃষ্ণনগর পৌঁছাতে আমার সময় লেগেছিল 2.5 ঘন্টার মতো। এই ঠিক আমার সামনে সুমন, ওই যে সুমনকে দেখতে পেলাম আবার। সুমন, এগোলাম। সুমন আস্তে আস্তে আসুক, আমি একটু এগোই এবার। তো ওখান থেকে রওনা দিয়েছিলাম ওই 11:40 নাগাদ, আর ওখানে যেখানে ছিলাম 106 কিলোমিটার্সের মতো কভার করেছিলাম। ওখানে আমি ঢুকেছিলাম 10:40 নাগাদ, আর ওখান থেকে বেরোলাম 11:40, 1 ঘন্টার মতো ওখানে দাঁড়ালাম। সুমনের জন্য মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো ওয়েট করেছিলাম। আর তারপর সুমন আসে, তারপর ও ব্রেড টোস্ট খেলো, আমি চা খেলাম, ও চা খেলো, তারপর ওখান থেকে বেরোলাম। এখন সময় হলো 11:50। মোটামুটি যে পয়েন্টে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম সেখান থেকে 10 কিলোমিটারের মতো এগিয়ে এসেছি। তার মানে হাজারদুয়ারি এখান থেকে আর 84 কিলোমিটার্সের মতো যেতে হবে। নেক্সট উইক আবার প্ল্যান আছে মন্দারমণির, তো সেই ট্রিপটা কিন্তু গাড়িতে হচ্ছে। আর সেটাতে মিমিও যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, তারপর সুমন যাচ্ছে। তো মোটামুটি নেক্সট উইক এই 4-5 জন মিলে আমরা মন্দারমণি যাচ্ছি। ওটাও একদিনের জন্য, সোমবার দিন রাত্রিবেলাটা থাকবো, আবার মঙ্গলবার দিন ফিরে আসবো। রানাঘাট কৃষ্ণনগরের যে টোলটা, সেটা তো আগে ছিল না, এই বছরই চালু হয়েছে। এটাও খুব সম্ভবত আগে ছিল না, আমার যতদূর মনে পড়ছে। না, এটা ছিল, এটা হয়তো আগে ছিল। তো চলে এলাম আমাদের আজকে সেকেন্ড টোল। টোলটার নাম তো বহরমপুর যাবার পথে এইটা আমাদের দ্বিতীয় টোল ক্রস করলাম এখন। শালবনী ফরেস্টের ভিডিওটা আপনারা সবাই দেখেছেন, অনেকে পছন্দ করেছেন, অনেকে কমেন্ট করেছেন। যারা যারা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হলদিয়ার ভিডিওটাও দেখেছেন অনেকেই, কিন্তু অতটা ভিউ আসেনি, ওটা বোধহয় আপনাদের সবার পছন্দ হয়নি। যাই হোক, তো আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায়, একটু বড় হয়ে যায়। শালবনী ফরেস্টের ভিডিওটা বোধহয় 1 ঘন্টা 10 মিনিট না 11 মিনিটের ছিল, আর হলদিয়ার ভিডিওটা
1 ঘন্টা 17 মিনিটে। আমি বুঝতে পারছি সবারই এত লম্বা একটা ভিডিও দেখা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি নিজে আমার কোনো ভিডিও যদি আমি দেখি একবারে দেখতে পারি না, আমাকে 3-4 বার বসে দেখতে হয়, কারণ কি একবারে 1 ঘন্টার ওপর সময় বের করা সবার জন্যই বেশ ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমি যে ভিডিওসগুলো বানাই কিছুতেই আমি চেষ্টা করছি ওটাকে যতটা কমে ছোট করে আনার, কিন্তু সেটা কোনোভাবেই পেরে উঠছি না। তো আমার ভিডিওসগুলো একটু বড় হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব এই বহরমপুরের যে ভিডিওটা, এই মুর্শিদাবাদ যাওয়ার যে ভিডিওটা, সেটা একটু ছোট বানানোর, কিন্তু জানি না কতটা পারবো, কারণ কি এডিটিংয়ের জায়গায় আমি অতটা তুখোড় নই। আমি আমার মতোভাবে যতটুকু পারছি করার চেষ্টা করছি। এখান থেকে ডালকোলা 307 কিলোমিটার আর বহরমপুর 58 কিলোমিটার্সের মতো। এখন সময় হলো 12টা, বাড়ি থেকে চলে এসেছি 134 কিলোমিটার। আবার পাক্কা 1 বছর পরে আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমার খুব মনে আছে এই জায়গাটায় আমি বাইকটা নিয়ে দাঁড় করিয়েছিলাম আমার গোপ্রো ব্যাটারি চেঞ্জ করার জন্য। আবার এই রোডগুলো দেখে এই জায়গাগুলো দেখে সব কিছু মনে পড়ে যাচ্ছে। তো চলে এসেছি পলাশী, একদম আমার সামনেই, যদি দেখতে পাচ্ছেন নীল আর সাদা করে পলাশীর গেট। এখানে বিখ্যাত সেই পলাশীর যুদ্ধ হয়েছিল। বাকিটা লাস্ট টাইমও বলেছিলাম, আমার অতটা মনে নেই কি ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছিল, কিন্তু হ্যাঁ জানি জায়গাটা বিখ্যাত পলাশীর যুদ্ধের জন্য। এই ঠিক সামনেই দেখা যাচ্ছে পলাশীর গেট। এই জায়গাটা আমার লোকেশন থেকে 150 কিলোমিটার, 150 কিলোমিটার। এখন সময় হলো ঠিক 12:30। এই বাহাতেই যে গেটটা রয়েছে সেটা হলো পলাশী ওয়ার মেমোরিয়াল, পলাশী স্মৃতিসৌধ। এখন ক্রস করে বেরিয়ে যাচ্ছি পলাশী। এর আগেও বেশ কয়েকবার এরকম সর্ষের ক্ষেত চোখে পড়েছে, কিন্তু ওখানে দাঁড়াইনি, কিন্তু এই জায়গাটা একটু দাঁড়িয়ে পড়লাম। ভীষণ ভালো লাগছে জায়গাটা, যার জন্য একটু কিছুক্ষণ দাঁড়ালাম। তো আর বহরমপুর চলেই এসেছি অলমোস্ট। এখান থেকে আর বেশিক্ষণ নয়, 25 কিলোমিটারের মতো। এখানটা একটু দাঁড়ালাম এই জায়গাটাকে দেখার জন্য। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। বহরমপুর ঠিক ঢোকার আগে এই একটা রেলওয়ে ক্রসিং পড়ে, এই জায়গাটার কী নাম বলতে পারবো না। বহরমপুর ঠিক ঢোকার আগে আগে সম্ভবত এই জায়গাটা হলো বেলডাঙ্গা। বহরমপুর এখান থেকে আর হয়তো 10 কি 15 কিলোমিটার। দাদা, মুর্শিদাবাদ হাজারদুয়ারি যাব, এই রাস্তাটা ধরবো না? আর এইটা সোজা চলে গেলে এই বহরমপুর বাইপাস পেয়ে যাবো, তাই তো? ওটা দিয়ে যাওয়া হবে, এটা টাউনে পড়বে বহরমপুর। কোনটা দিয়ে গেলে সুবিধা হবে? আপনার মুর্শিদাবাদ লালবাগ গেলে এটা দিয়ে যাওয়াই ভালো। হাজারদুয়ারি? হ্যাঁ, এটা দিয়ে যাওয়ার সুবিধা হবে। আর যদি ভাবেন ক্যাম্পে যাবো, বিএসএফ ক্যাম্প, হ্যাঁ, তাহলে ওটা থেকে পঞ্চনতলা থেকে আবার ডানে যেতে হবে। তবে এইটাই যে রাস্তা, এটা ঠিক হবে। এখান থেকে কতটা মোটামুটি? 25 কিলোমিটার? হবে মোটামুটি 26 কিলোমিটার হবে। 25-26। থ্যাংক ইউ।
ঢুকে পড়লাম বহরমপুর। ম্যাপ অন করবো না, তো এইভাবেই যাব, জিজ্ঞেস করতে করতে যাব, সেটাই ভালো। হাইওয়ে ছেড়ে এবার ঢুকে পড়লাম ভেতরের রাস্তায়। আমি ওখানে জিজ্ঞেস করলাম ওই মোড়টাতে, ওখান থেকে বাঁদিকে ঢুকে যাওয়াটা ঠিক হবে না সোজা বেরিয়ে যাওয়াটা ঠিক হবে। উনি বললো এই রাস্তাটা ধরে যাওয়াটাই ঠিক হবে, ওদিক দিয়েও যাওয়া যাবে, এই রাস্তা ধরে যাওয়াটাই ঠিক হবে, বেস্ট অপশন হবে। তো এই রাস্তা দিয়েই চলে এলাম। এখান থেকে মোটামুটি আরও 20 কিলোমিটারের মতো হলো হাজারদুয়ারি। এটাই হলো সেই হাইওয়েটা যেটা আমরা ছেড়ে এলাম। কিন্তু হ্যাঁ, বাইরের রাস্তা দিয়ে গেলে, হাইওয়ে ধরে গেলে, NH-12 ধরে গেলে সেক্ষেত্রে কী হতো, আরও 10 কিলোমিটার টেনে চালাতে পারতাম। তারপরও ভেতরেই ঢুকতে হতো আমাকে। আর এখানে যেহেতু ভেতরের রাস্তায় চলে এসেছি, এখানে একটা স্পিড মেনটেন করে চালাতে হবে, বেশি টেনে চালাতে পারবো না, তাই একটু সময় লাগবে। দাদা, হাজারদুয়ারি 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 হ্যাঁ, কত কিলোমিটার? হ্যাঁ 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 হ্যাঁ, এই রাস্তা বরাবর সোজা যাব, গঙ্গার ধার দিয়ে সোজা যাব, মানে এই রাস্তা ছাড়বো না, এই রাস্তা বরাবর যাব। কতটা এখান থেকে মোটামুটি? 15 কিলোমিটার, তাই তো? মানে ওই আধ ঘন্টা সময় লাগবে। এই রাস্তা ছাড়বো না, হ্যাঁ, নিচ দিয়ে বেরোবো, নিচ দিয়ে গিয়ে বাঁদিকে যাব। ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ, আসি দাদা। ম্যাপ অন করবো না আজকে আমি। আমি লোকাল জিপিএস ব্যবহার করে করে যাব আজকে। সব লোকাল লোকদের জিজ্ঞেস করতে করতে যাব। ওই ভদ্রলোক যা বললেন, এখান থেকে আর 15 থেকে 16 কিলোমিটার, মানে ওই আধ ঘন্টার মতো সময় লাগবে। এই রাস্তা বরাবর যেতে বললো সোজা হাজারদুয়ারি। তো এখন সময় হলো 1:30, দেখি, তার মানে ওই 2টোই বাজবে পৌঁছাতে পৌঁছাতে হাজারদুয়ারি। এইবার এই একদম নদীর পাড় বরাবর রাস্তা। আমার বাঁ হাতে খুব সম্ভবত এটা ভাগীরথী নদী। যদি ভুল হই আমাকে একটু কারেক্ট করে দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আমি ঠিক বলছি নাকি। এই নদীর পাড় বরাবর এখন সোজা যেতে থাকবো। আগে যখন বহরমপুর বাইপাস হয়েছিল না, তখন সব গাড়িগুলো এদিক দিয়েই ঢুকিয়ে দিত। তো লাস্ট ইয়ার একমাত্র আমি বহরমপুর বাইপাস দিয়ে যখন বাইকে করে গেছিলাম, সেই সময় আমি NH-12 ধরে বহরমপুর বাইপাস ধরে গেছিলাম। এর আগে যে কবার গেছিলাম গাড়ি করে দার্জিলিং বা শিলিগুড়ি, প্রত্যেকবারই এই রোডটা ধরেই যেতে হয়েছিল। এই আন্ডারপাসটা দিয়ে যাচ্ছি, বোধহয় উনি ভদ্রলোক এই জায়গাটাই বলেছিল, এখান থেকে খুব সম্ভবত বাদিক নিতে হবে। তাও একবার এখানে জিজ্ঞেস করে নেওয়াটা ঠিক হবে। হাজারদুয়ারি দাদা, হাজারদুয়ারি 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 এই রাস্তা সোজা তো? 12 কিলোমিটার সোজা একদম, তাই তো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিকই যাচ্ছি। ম্যাপের আপাতত কোনো প্রয়োজন হচ্ছে না, বলে দিল একদম এই রাস্তা বরাবর সোজা 12 কিলোমিটার যেতে হবে আরও। আমি এখন রয়েছি মুর্শিদাবাদেই। এই তো লালবাগ এখান থেকে দেখাচ্ছে 10 কিলোমিটার, মতিঝিল 8 কিলোমিটার। এখানে একবার জিজ্ঞেস করতে হবে, মনে হয় বাঁদিকেই যেতে হবে। দাদা, হাজারদুয়ারি হাজারদুয়ারি সোজা। ঠিকই আছে,
ম্যাপ আজকে অন করবো না তো করবোই না, এইভাবেই জিজ্ঞেস করতে করতে যাবো। এই জায়গাটায় একটু দাঁড়িয়েছিলাম, অনেকগুলো কল আসছিল তাই ফোনগুলো অ্যাটেন্ড করলাম, আর সুমনের জন্য বেশ 10 মিনিটের মতো ওয়েট করলাম। হাজারদুয়ারির সামনে গিয়েই দাঁড়াই, আর ওখান থেকে সুমনকে একবার ফোন করি। চলে এসেছি মোটামুটি কাছে, আর 15 মিনিট হয়তো লাগবে পৌঁছাতে। আই লাভ মুর্শিদাবাদ। হাজারদুয়ারি এখান থেকে আর 3 কিলোমিটার। স্কুল ছুটি হয়েছে না, ছুটি হয়নি, এরা লালবাগ সিঙ্গি উচ্চ বিদ্যালয়। বাচ্চাদের টিফিন টাইম এখন। এটা এখানকার সিভিল কোর্ট, মুর্শিদাবাদের সিভিল কোর্ট এটা, তার ঠিক পাশ দিয়েই যাচ্ছি। সামনে এখানটা একবার জিজ্ঞেস করে নেব। হাজারদুয়ারি দাদা, এই রাস্তাটা? ওফ, কি অ্যাটিটিউড! মুখে কথা নয়, একদম চোখ দিয়ে আর হাত দিয়ে দেখিয়ে দিল, একদম এইদিকে চলে যান। মুর্শিদাবাদ লালবাগ বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। এই জায়গাটা হলো লালবাগ, মুর্শিদাবাদ এর বাজার এটা। এই জায়গাটা একটু কনজাস্টেড, যেহেতু বাজারের মধ্যে দিয়ে, তা তো হবেই। একটু জিজ্ঞেস করে নি, দাদা হাজারদুয়ারি এই রাস্তা? বেশ সরু রাস্তা, বাজারের ভেতর যেরকম রাস্তা হয়ে থাকে। দাদা হাজারদুয়ারি সোজা একদম? এটাই খুব সম্ভবত হাজারদুয়ারি। চলেই এসছি। বাবা, সোমবার দিন এত গাড়ি! এবার এখানেও একটু জিজ্ঞেস করতে করতেই যাব। একদমই হাজারদুয়ারির কাছেই আছি, তাও জেনে নিই কোন দিকটা গেলে ঠিক হবে। হাজারদুয়ারি? ও, চলে এসছি অলমোস্ট। এখান থেকে টার্ন নিলেই হাজারদুয়ারি। ওই সামনে দেখতে পাচ্ছি, ওটা হলো হাজারদুয়ারি। সুমনকে একবার ফোন করি, কত দূর পৌঁছালো, কোথায় আছে। সামনেই দেখতে পাচ্ছি হাজারদুয়ারি প্যালেস। তো পৌঁছে গেছি অলমোস্ট। এবার বাইকটাকে কোথাও রাখার ব্যবস্থা করি। জানি না সামনে রাখা যাবে নাকি, আমি প্রথমবার আসছি, আমার কোনো আইডিয়া নেই। সোমবার দিন তো একটু ভিড় কম হবার কথা, এত ভিড়। এই আমার সামনেই হাজারদুয়ারি প্যালেস।
দাদা বাইকের পার্কিং কোথায়? বাইক হ্যাঁ সামনে। এই হলো হাজারদুয়ারি, পৌঁছে গেছি। এখন সময় হলো 2:15। আমার বাড়ি থেকে 197 কিলোমিটার, 197 কিলোমিটার। এখন সময় হলো 2:15, কিন্তু গাড়ি কোথায়, বাইক কোথায় পার্ক করবো বুঝতে পারছি না। সকাল 8টায় বেরিয়েছিলাম, তারপর ছোটোখাটো ব্রেক নিতে নিতে একটা বড় ব্রেক যেখানে সুমন এলো, ব্রেকফাস্ট করলো, এই নিয়ে মোটামুটি এখানে পৌঁছালাম প্রায় 2:15 নাগাদ। বাইকের পার্কিং কোথায়? এখান দিয়ে যাবে? আগে একবার সুমনকে ফোন করি, কোথায় আছে। তো সুমন চলে এসছে। এইবার আমরা ডিসাইড করলাম আগে খেয়ে নিই। এখানে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে, হাজারদুয়ারি, বড় রেস্টুরেন্ট। তো সেখানটাই আপাতত যাই, গিয়ে খেয়ে নিই, তারপর ওইদিকে। হাজারদুয়ারিতে 4:30 সময় লাস্ট টিকিট দেওয়া হয়, তারপর ঢোকা যাবে, কিন্তু টিকিট দেওয়া বন্ধ হয়ে যাবে। এটাই এখানকার মোটামুটি সবচেয়ে বড় রেস্টুরেন্ট, হোটেল হাজারদুয়ারি। তো এখানেই আপাতত আমরা খাবো দাবো। এই হলো হোটেল হাজারদুয়ারি। এই সুমন, নদীর পাড় দিয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা একটু কনজাস্টেড, নদীর পাড় দিয়ে এসছি। এই হলো হোটেল হাজারদুয়ারি, একদম হাজারদুয়ারির সামনেই। তো এখানে আপাতত আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি। ঠিক আছে ঠিক আছে। ওপরে ম্যাম, ওপরে। কোথায় বসা যায় গো? উপরে বসে। আর উপরে যাবো? না না উপরে নয় স্যার, সরি, ভেতরে। তো সুমন আর আমি চলে এসেছি হাজারদুয়ারি। আর সুমন আর আমার দুজনেরই খিদে পেয়ে গেছে, তাই ডিসাইড করলাম আগে খেয়ে নিই, তারপর আমরা হাজারদুয়ারি যাব। তবে হাজারদুয়ারির টিকিট কাউন্টারে যা শুনলাম আমি, টিকিট 4:30 পর্যন্ত দেয়, তারপর টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। সুমন, কেমন ছিল আজকের রাইড? আর বেরিয়েছি কটার সময়? 8টার সময়, অ্যারাউন্ড 8টা। হ্যাঁ। আর এখানে ঢুকতে ঢুকতে হয়ে গেল 1:30, প্রায় 1:30, তো 2:30 2:30 হয়ে গেল। 2:30, তার মানে সময় লাগলো 6.5 ঘন্টা, 4, 5, 6, 6.5 6.5 ঘন্টার মতো সময় লাগলো। তো সুমন এখন মেনু দেখছে, ও অর্ডার করবে। একটা স্পেশাল নেবে নাকি দুটো সেপারেট বিরিয়ানি নেবে? যা ইচ্ছা। আমি একটা চিকেন বিরিয়ানি। চিকেন? আমি চিকেন নিই, তুমি মটন নাও। তাহলে একটা চিকেন স্পেশাল, একটা মটন স্পেশাল না, স্পেশাল অনেকটা বেশি হয়ে যাবে। স্পেশালি কোয়ান্টিটিটা একজনের জন্য বেশি হয়ে যাবে স্যার। তাহলে কি একটা স্পেশাল নেবে, একটা নর্মাল নেবে নাকি? স্পেশাল কেন নেবে? নর্মাল দুটো নেবে। আলাদা না, স্পেশাল নিলে একটাই নিতে হবে। একটা চিকেন স্পেশাল, একটা চিকেন নরমাল নিতে পারেন, আর আপনার জন্য একটা মটন নরমাল নিতে পারেন। ঠিক আছে। বাইক একদম সামনেই রেখেছি, ঠিক নিচেই। এই হলো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। ওকে স্যার, আমি একবার রিপিট করে দিই। আপনাদের মটন বিরিয়ানি দুটো নরমাল, চিকেন রেশমি বাটার মশলা একটা, জল একটা, গ্রিন স্যালাড একটা। এই চলে এসছে আমাদের বিরিয়ানি, তার সঙ্গে
রয়েছে গ্রিন স্যালাড আর রেশমি বাটার মশালা। তো দুটো মাটন বিরিয়ানি, তার সঙ্গে স্যালাড, তার সঙ্গে রয়েছে রেশমি বাটার মশালা। এবার এখানে এসে রেস্টুরেন্টে এসে সুমনের প্ল্যানে কিছু চেঞ্জ হয়ে গেছে, ও এখন অন্য কিছু কথা বলছে। আমাদের যে প্ল্যান ছিল যে আজকে আসবো, হাজারদুয়ারি দেখবো, খাবো দাবো, আবার রাত্রিবেলা ব্যাক করবো। সুমন অন্য কিছু প্ল্যান বলছে, এটা সুমনই বলুক এখন কি বলছে। ঘড়ির কাটে অলরেডি 3:10 বেজে গেছে। এবার আমাদের এরপরে এখানে খাওয়া দাওয়ার পরে ভিজিট করার একটা ব্যাপার আছে না, হাজারদুয়ারিটা ভিজিট করব, ঘুরবো ঠুরবো। আমার আইডিয়া বলছে আমরা 6টার আগে বেরোতে পারবো না, ঠিক আছে? 6টা 6:30 হবে। হ্যাঁ, 6টা থেকে 6:30 বেজে যাবে, 7টাও বাজতে পারে। আর যদি ওই 6:30 7টার সময় এখান থেকে বেরোই, আমার মানে আসলাম তো, আমরা ক্যালকুলেশনে বলছি আমরা দিনের আলোতে, দিনের আলো তো নেই, রাতের আলো না, আমি বলছি দিনের আলোতে একটুখানি তাড়াতাড়ি চালানো যায়, সেখানে রাতে তো আরো দেরি হবেই, ঠিক আছে? দিনের আলোতে দেরি হয়, দিনের আলোতে তাড়াতাড়ি আমরা চালিয়ে এসেছি, রাতে তো আরো দেরি হবে, স্লো হয়ে যাবে রাইডিংটা। তো আমরা যদি 6:30 7টার সময় বেরোই, মানে রাত 2টোর আগে বাড়িতে ঢুকবো না, এটা গ্যারেন্টি। এটা আমি বলতে পারি, যদি মানে 100% গ্যারেন্টি, রাত 2টোর আগে আমরা ঢুকবো না। হয়তো 3টেও বেজে যেতে পারে, ভোর 3টেও বেজে যেতে পারে। এবার সেই জন্য আমি বলছিলাম যে আমরা একটুখানি এখানে ভিজিট করে আশেপাশে বা হাই রোডে বা মানে আশেপাশে যদি কোনো একটু চিপের মধ্যে হোটেল নিয়ে থেকে গেলাম, সকালবেলা আর্লি মর্নিং উঠে যদি আরো 1-2 পয়েন্ট ভিজিট করা যায়, ভিজিট করে চলে গেলাম। কিন্তু আমার ইচ্ছে না থাকার, আমার ইচ্ছে বেরিয়ে যাবার। তা পুরোটাই ডিসাইড করব এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর হাজারদুয়ারি ঘুরবো। হাজারদুয়ারি থেকে মোটামুটি ঘোরা কমপ্লিট হতে আমারও যা মনে হচ্ছে 6:30 7টা বেজে যাবে। তারপর দুজনেই ডিসাইড করব যেটা ঠিক মনে হয়। আমার ইচ্ছে বেরিয়ে যাওয়ার, তো সুমন চাইছে না রাত্রিবেলা আর টায়ার্ড হয়ে যাব অনেকটাই, খেয়ে দিয়ে ওঠার পর এমনিতেই আর শরীরে অতটা থাকে না, এমনিতেই শরীর ছেড়ে দেয়। তো সেই কারণে খাচ্ছে আবার বিরিয়ানি, তার মধ্যে আবার আমরা বিরিয়ানি খাচ্ছি। তো খাওয়ার পর এমনিতেই মনে হবে একটু ল্যাব খাই। দেখি, এখনো ঠিক করতে পারছি না। আমার ইচ্ছে নেই থাকার, সুমনের ইচ্ছে আজকে থেকেই আবার। তো যাই, হাজারদুয়ারিটা ভিজিট করি, হাজারদুয়ারি দেখি, তারপর যা দুজনে মিলে ডিসাইড করবো। নয় আজকে রাত্রিবেলা থেকেই যাবো, কালকে সকাল সকাল বেরোবো। আর যদি সুমন এগ্রি করে তাহলে আজকে রাত্রিবেলা বেরোবো। এই হলো সামনে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার সুমন অলরেডি টিকিট নিয়ে নিয়েছে। কত করে টিকিট নিল? 25। টিকিটটা দেখো। তো আমি আর সুমন এখন চলে এসেছি হাজারদুয়ারিতে। সুমন টিকিট নিয়ে নিয়েছে দুটো, 25 টাকা করে টিকিট ছিল। এখানে অফলাইন টিকিট কাটার, যদি অফলাইন টিকিট কাটা হয় সেক্ষেত্রে 25 টাকা, আর অনলাইনেও টিকিট কাটা যায়। সামনে কিউআর কোড আছে, ওটা স্ক্যান করে যদি পে করা হয় 20 রুপিস। আমরা দুজন, এর পাশেই যে রেস্টুরেন্ট সেটা হলো হাজারদুয়ারি হোটেল হাজারদুয়ারি, সবাই বললো যে এটা সবচেয়ে ভালো রেস্টুরেন্ট, সেই হিসাবে আমরা ওখানে গেছিলাম। তো আমরা ওখানে খেলাম, দুটো মাটন বিরিয়ানি নিয়েছিলাম আমি আর সুমন, আর তার সঙ্গে ছিল আমাদের চিকেন রেশমি বাটার মশলা আর স্যালাড ছিল। তো সব মিলিয়ে আমাদের বিল হয়েছিল কত? 932 টাকা, তাই তো? মোটামুটি খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল। খাওয়ার দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল। খাওয়া দাওয়ার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক ছিল। এইবার আমি যেটা ভেবেছিলাম যে সোমবার আসছি, ভিড় কম হবে, আমি একবার সামনে ঘুরিয়ে দেখাচ্ছি কি অবস্থা। সোমবার দিন এতটা ভিড় হবে আমি তো বুঝতে পারিনি। একবার দেখুন এখান থেকে। এই জাস্ট ঘুরে এলাম হাজারদুয়ারির ভেতর থেকে, মিউজিয়াম থেকে। 4:30টার মধ্যে গেট বন্ধ করে দেবে। সুমন যায়নি, সুমন বাইরেই ওয়েট করছিল। ও আগে এসেছিল অ্যাকচুয়ালি, ওর জন্য ও আর ভেতরে গেল না। তাছাড়া মেনলি ক্যামেরা অ্যালাউ নয় ওখানে, ক্যামেরা আবার জমা দিয়ে আসতে হবে, ওই জন্য। এছাড়া ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না ভেতরে, ভিডিও করা যাবে না, ফটোগ্রাফি করা যাবে না। তো আমি সুমনের হাতে ক্যামেরা দিলাম, ক্যামেরা দিয়ে আমি ভেতরে গেলাম। ও ছিল বাইরে ওয়েট করলো, আর ও আগে এসছিল এখানে।
ভেতরে যা আছে সেটা বেসিক্যালি আগেকার দিনে যিনি এখানকার রাজা ছিলেন নবাব না নবাব সিরাজউদ্দৌলাও ছিল, মুর্শিদ কুলি খাঁ, যত আমি ঠিক ছিল বলছি, ওই নবাব উনি হলো এখানকার সিরাজউদ্দৌলারই নবাব। তো না ইয়ে না ছিল। না মুর্শিদ কুলি খাঁ, যার নামে যাক, পরে সেটা connection করে হ্যাঁ, বলে দেবে, correction মুর্শিদ কুলি খাঁ যিনি ছিলেন নবাব, ওনার নামেই এই জায়গাটার, এই সিটিটার নাম হয় মুর্শিদাবাদ। আর ঠিক আমার উল্টো দিকেই হাজারদুয়ারি, এই হলো হাজারদুয়ারি। আমি যতটা শুনেছি 1000টা দরজা আছে, যার জন্য এই প্যালেসটার নাম হয়েছে হাজারদুয়ারি, এবং এর মধ্যে 100টা দরজা ফেক আর 900টা দরজা সত্যিকারের। হাজারদুয়ারির ঠিক উল্টো দিকে আমার পেছনে, মানে সামনের দিকে হাজারদুয়ারি আর পেছন দিকে এটা হচ্ছে ইমামবাড়া। ভেতরে ঢোকা যায় না না দাদা, প্রবেশ নিষেধ। মহরমে 9 দিন এলো। মহরমের বছরের এই হ্যাঁ, 9টা দিন, হ্যাঁ। আর মহরমের সময় যে 9টা দিন হ্যাঁ, থাকে হ্যাঁ। বছরে, ওই 9টা দিন হ্যাঁ, শুধু খোলা মানে ওই থাকে। সুমন যেটা বলছে বেসিক্যালি বছরের সারা বছরের মধ্যে মহরমের ওই 9 দিন এখানে প্রবেশ করা যায়, আর সারা বছর এই ইমামবাড়ার মধ্যে প্রবেশ করা যায় না। ভেতরে যারা যাচ্ছে তারা এখানকার স্টাফ, যারা এখানে কাজকর্ম করে, ঝাড় পরিষ্কার দেয়, এইসব করে, তারা ভেতরে যেতে পারে, কিন্তু আমরা বা অন্য কেউ এখানে যেতে পারবে না। শুধুমাত্র বছরের মহরমের 9 দিন এখানে ভেতরে, এই ইমামবাড়ার ভেতরে প্রবেশ করা যায়। ঠিক হাজারদুয়ারির সামনেই এই ক্লক টাওয়ারটা রয়েছে, যেখানে ঘড়ি দেখতে পাচ্ছি কিন্তু ঘড়ির কোনো কাঁটা নেই, বোধহয় এটা বন্ধ আছে। তো এই ক্লক টাওয়ারটা একদম ঠিক হাজারদুয়ারির সামনে রয়েছে। এইটা কি জানো? আমার পেছনে এই যে কামানটা, এটা শুধুমাত্র নাকি একবারই ব্যবহার হয়েছে। এইটা যখন ব্যবহার হয়েছিল এর আওয়াজে নাকি যত গর্ভবতী মহিলা তাদের নাকি সবার গর্ভপাত হয়ে গেছিল। সুমন এবার বেরোতে হবে বলছে। এই ভেতরে মিউজিয়াম ছিল যেখানে আমি গেছিলাম, যেখানে ভেতরে আগেকার দিনে যেসব অস্ত্র শস্ত্র ব্যবহার হতো, যেসব রাইফেলস ছিল, শোর্টস আছে, তারপর ভালা, এইসব যা যা জিনিসপত্র ছিল আগেকার দিনে যেসব অস্ত্র ব্যবহার হতো সেগুলো দেখলাম। আর হাতির দাঁতের পালকি দেখলাম, আর যেসব ফার্নিচার আগেকার দিনে ব্যবহার করতো সেই সব জিনিসই আছে। আর এইবার সময় হয়ে গেছে, এখান থেকে গার্ডসরা অলরেডি আমাদের বেরিয়ে যেতে বলছে, সবাই আস্তে আস্তে বেরোচ্ছে। তো 5টা বাজে এখন। আমি আর সুমন আপাতত হাজারদুয়ারি আমাদের ঘোরা কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়ছি। এইবার পার্কিংয়ে গিয়ে সুমন আর আমি ডিসাইড করব যে কি করব। সুমনের থাকার ইচ্ছে আমার ইচ্ছে নয়, এবার সুমন এর ওপর আমি ছেড়েছি, ও কি করবে সেটা পার্কিংয়ে গিয়ে সুমন ঠান্ডা মাথায় ডিসাইড করুক যে আজকে থেকে যাবে না আজকে আমরা বেরিয়ে পড়বো। সুমন আর আমি ডিসাইড করলাম বেরিয়ে যাব, তাই তো? 5টা বাজে। সুমন ভাবছিল খাওয়া দাওয়ার পর আর ইচ্ছা করবে না বেরোনোর জন্য, হ্যাঁ, কিন্তু এই যে খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুরলাম হাজারদুয়ারি, হাঁটাচলা করলাম, এখন ঠিক লাগছে। এখন মনে হচ্ছে না কোনো ব্যাপার না, বেরিয়ে যাওয়া যাবে। 5-6 ঘন্টার রাস্তা, মোটামুটি রাত 12টা, হ্যাঁ মোটামুটি রাত 12টা বেজে যাবে পৌঁছাতে। তো আমরা রেডি, এইবার বেরোবো। এখন ঠিক সময় হলো 5টা, আর হাইওয়ে কানেক্ট করা পর্যন্ত আমি সুমনকে ফলো করব, সুমনের পেছন আমি যাব। তো মোটামুটি রেডি, এইবার আমরা বেরিয়ে পড়বো হাজারদুয়ারি থেকে আমাদের বাড়ির জন্য। ভাই আসি, হ্যাঁ হ্যাঁ আসবো আবার আসবো। দাদা আসলাম, হ্যাঁ হ্যাঁ আসবো। এখন সময় হলো ঠিক 5টা, আমরা বেরিয়ে পড়লাম হাজারদুয়ারি থেকে। এবার সুমন হাইওয়ে পর্যন্ত আমাকে লিড করবে, আমি সুমনকে ফলো করব। সুমন প্রথমে ওর ইচ্ছা করছিল না একদম যে আবার ফিরবো এতটা রাস্তা বাইক চালিয়ে। ও বারবার করে বলছিল যে আজকে থেকে যাই, কালকে আবার ফিরবো, আজকে থেকে যাই, কালকে সকালবেলা ফিরে যাব। কিন্তু আমার একটু থাকার ইচ্ছে নেই, যখন ফ্যামিলির কাউকে নিয়ে আসিনি, বাড়িতে ছেলে আছে, তো থাকতে একদম ইচ্ছা করছে না আমাদের রাত হোক, 12টাই বাজবে ম্যাক্সিমাম, কিন্তু বাড়ি চলে যাওয়াটা ঠিক হবে। তবে নেক্সট টাইম আমি মুর্শিদাবাদ প্ল্যান করব,
আর এখানে প্রচুর ঘোরার জায়গা, অনেক জায়গা আছে যেগুলো বেশ সুন্দর। এরপরে যখন বাড়ির সবাইকে নিয়ে আসবো তখন এখানে একটা দিন থেকে যাব। আর ফ্যামিলি ছাড়া নাইট হল্ট করতে আমার ইচ্ছেও করে না কোথাও। সবাই থাকলে তখন ঠিক আছে, বাড়িতে গিয়েই আমার ঘুমটা ভালো হবে। তো রাত হলেও বাড়ি চলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ আমার তো মনে হচ্ছে। কালকে সকালবেলা আবার দোকানও আছে, আমাকে দোকান ধরতে হবে। তো সকাল সকাল বেরিয়ে আবার গিয়ে সারাদিন দোকানদারি করা সেটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তার থেকে আজকে বাড়িতে রাত্রে একটু রাত করে পৌঁছালেও বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে কালকে সকালবেলা খুব ভালোভাবে আমি কালকে সারাদিনটা দোকানে কাটাতে পারবো। চলে এসেছি হাইওয়েতে, এবার হাইওয়েতে উঠছি। এখানকার রাস্তাটা এখনও কমপ্লিট হয়নি, মোটামুটি 16 কিলোমিটারের মতো রাস্তা ছিল এই হাইওয়ে কানেক্ট করা পর্যন্ত। এইবার এই উঠে পড়লাম হাইওয়েতে। এখন সময় হলো 6টা। এবার এখান থেকে একেবারে সোজা রাস্তা, এখান থেকে মোটামুটি আর 185 কিলোমিটারের মতো আমার বাড়ি। এখান থেকে সোজা একেবারে কৃষ্ণনগর, কৃষ্ণনগরের পরে রানাঘাট, রানাঘাটের পরে বারাসাত, মধ্যমগ্রাম, তারপর দমদম এয়ারপোর্ট, তারপর আমার বাড়ি। সোজা হাইওয়ে পেয়ে গেছি, এবার একটু টেনে চালাবো। এই অক্সিলারি লাইটটা ছাড়া আমি যে কিভাবে রাত্রিবেলা রাইড করতাম আমিই জানি। একেই রাত্রিবেলা ভিজিবিলিটি কমে যায়, তার মধ্যে এই লাইটটা আছে বলে এখন চালাতে পারছি। আর এতদিন যে কিভাবে আমি চালাতাম এই লাইটসগুলো ছাড়া, এই স্টক লাইটের ভরসায়, মানে সত্যি বলে বোঝানো যাবে না। এখন সময় হলো প্রায় 7টা, আর আমি এখন ক্রস করছি পলাশী। মোটামুটি লোকেশন থেকে 50 কিলোমিটার্সের মতো চালিয়ে এসছি। আর এখন যে জায়গাটা দিয়ে আমি যাচ্ছি সেটা হলো পলাশী। এখন যে জায়গাটায় রয়েছি সেটা হলো বেথুয়া দাউরি। মোটামুটি হাজারদুয়ারি থেকে বেরিয়েছিলাম 5টার সময়, আর এখন বাজে হলো 7টা 20। হাজারদুয়ারি থেকে এখন 70 কিলোমিটারের মতো চলে এসেছি। এখন সময় হলো 7টা 20। এখান থেকে কৃষ্ণনগর আর 27-28 কিলোমিটারের মতো। তো আশা করি 8:30টার মধ্যে কৃষ্ণনগর পৌঁছে যেতে পারবো। $500 দাও। 500 নর্মাল। হ্যাঁ, ক্যাশে দেবো। এটা কোন জায়গা? কৃষ্ণনগর তো? কৃষ্ণনগর বাহাদুরপুর। কৃষ্ণনগর ফেলে এসছি না? কৃষ্ণনগর বাহাদুরপুর তো পেছনে, তাই বলো। এ নিয়ে সেকেন্ড টাইম রিফিউল করালাম। এখন আছি আমি কৃষ্ণনগরে, একদম মাদার্স হাট ফ্যামিলি ফুড কোর্টের একদম পাশে যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, সেখান থেকে আমি সেকেন্ড টাইম রিফিল করালাম। আজকে ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম, কিন্তু তাতে আপ অ্যান্ড ডাউন হবে না যা বুঝতে পারলাম। আমার গাড়ি অলরেডি রিজার্ভে চলে এসেছিলো, যার জন্য আমি বাধ্য হয়ে আরেকবার আমাকে রিফিউল করাতে হলো। এখন আমি যে লোকেশনটায় আছি সেটা হলো এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প কৃষ্ণনগর। এখন সময় হলো 8টা। আমি এখানে মাদার্স হাট ফ্যামিলি ফুড কোর্ট যে রেস্টুরেন্ট আছে তার ঠিক পাশের এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে আমি $500 তেল ভরালাম। সুমনের সঙ্গে ফোনে কথা হলো। সুমনের এখানে পৌঁছাতে মোটামুটি আরও আধ ঘন্টার মতো সময় লেগে যাবে। তো আমি এখানটা ওয়েট করি, সুমন আসলে তারপর আবার বাড়ির জন্য বেরিয়ে পড়ব।
এখন বাজে 8:20, বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর থেকে। এখানে সুমন বলল না ব্রেক নেবার দরকার নেই, তাহলে ও বলছে আরও 15-20 কিলোমিটার আগে এগিয়ে একটু দাঁড়াতে কোথাও চায়ের জন্য। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ও চলে এসেছিলো, ও বেরোলো, ও একটু আগে আছে। তো আমি যাই, এবার এগোই 20 কিলোমিটার এগিয়ে গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়াই। রানাঘাট এখান থেকে ওই 30 কিলোমিটার্সের মতো, 32 কিলোমিটার্সের মতো। আর এখানে তো রাস্তা ভীষণ সুন্দর, আর বলার কিছু নেই। কিন্তু এবার ঠান্ডা আমার ভীষণ লাগছে, মানে সত্যি মানে কীভাবে চালাচ্ছি আমি জানি, ভীষণ ঠান্ডা লাগছে। এতক্ষণ এত ঠান্ডা লাগছিল না, এই দাঁড়ানোর পর থেকে, এই পাম্পে দাঁড়ানোর পর থেকে আরও ঠান্ডা লাগছে। এই সুমন এবার ও আস্তে আস্তে আসুক, আমি 20 কিলোমিটারের মতো এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দাঁড়াই। সুমন আমাকে কৃষ্ণনগর থেকে 15-20 কিলোমিটার আগে দাঁড়াতে বললো একটা জায়গায় কোথাও। ওইখানে একটু চা খাবে বললো, চায়ের জন্য ব্রেক নেবে। তো আমি কৃষ্ণনগর থেকে 24 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। আপাতত এই হোটেলটায় দাঁড়াই, সুমনকে ইনফর্ম করে দিই সুমন আসুক। এটা কোন জায়গা গো? রানাঘাট কতটার? রানাঘাট 7-8 কিলোমিটার। এটা কি জায়গা? এই জায়গাটার কি নাম? এই জায়গাটা ফুলিয়া উদয়পুর। ফুলিয়া উদয়পুর, আচ্ছা ঠিক আছে। জ্যাকেটটায় কাজ হচ্ছে না, ভেতরে খুব একটা আমি মোটা কিছু পরিনি, যার জন্য ভীষণ ঠান্ডা লাগছে। আর ফুলিয়া এই জায়গাটা রানাঘাট থেকে আর 7 কিলোমিটার, মানে এখান থেকে আরও 7 কিলোমিটার গেলে রানাঘাট। তো এখন সময় হলো 9টা, আমরা এখানে বসলাম, একটু খাবো। তড়কা রুটি অর্ডার দিয়েছি, ডিম তড়কা রুটি, চা খেলাম এখন। আর ঠান্ডার মধ্যে চাটা ভীষণ ভালো লাগলো, কারণ কি গরম গরম চাটা খেলাম তো, মানে দরকার ছিল। হ্যাঁ, ওই মাটির ঘর, সব জায়গায় মাটির বাড়ি হয়। এতদিন দেখতাম যে গোপ্রো তো গোপ্রো বা ইলেকট্রনিক গ্যাজেটগুলোর ব্যাটারি লো হয়ে যেত। আজকে এত ঠান্ডায় আমাদের ব্যাটারি লো হয়ে গেছে, ওই জন্য আবার আমরা রিচার্জ করার জন্য দাঁড়িয়েছি। এখন এই তরকা আর গরম গরম রুটি দিয়ে ফুল রিচার্জ করে, আর বেশিক্ষণ না, একটু 2 ঘন্টা কি খুব জোর 2.5 ঘন্টার রাস্তা। এখন ঘড়ির কাটায় মোটামুটি 9:15 মতো বাজে। আমরা 12টার মধ্যে ঢুকে যাবো আমার আইডিয়া বলে। বসেছি যখন, মোটামুটি 1/2 ঘন্টা 40 মিনিট এখানে বেরিয়েই যাবে। তো কাছাকাছি চলেই এসেছি, রানাঘাটের কাছাকাছি চলে এসেছি, মানে এখান থেকে 7 কিলোমিটার আর রানাঘাট, বেশি দূর নেই। ঠিক আছে, এবার আস্তে ধীরে সুস্থে যাবো। বারাসাত এখান থেকে 60 কিলোমিটার, 1.5 ঘন্টা। হ্যাঁ, বারাসাত পৌঁছে যাওয়া মানে ওখান থেকে আর 10 কিলোমিটার 11 কিলোমিটার বাড়ি। তো ঠিক আছে, মানে খুব একটা চাপের ব্যাপার নেই, পৌঁছেই গেছে। আমার এখনো মিটার ডাউন হয়নি, সুমন যদি বলে এখন না ঠিক আছে দাদা চলো একটু লম্বা মারি, শিলিগুড়ি চলো, আমি যেতে পারবো। সুমনের মোটামুটি এটা একটু বড় রাইড হলো না, এটা মোটামুটি একটু বড় রাইড হলো তোমার লাইফে। প্রথম আমি একদিনে যেটা সবচেয়ে লম্বা মেরেছিলাম সেটা হচ্ছে কলকাতা বাড়ি থেকে আমাদের দমদম ক্যান্টনমেন্ট থেকে দীঘা আপ ডাউন অ্যারাউন্ড 370-380। এবং এর আগে বেশি বলছি, এর আগে মানে ওটা ফার্স্ট ছিল, সেকেন্ড হয়েছিল আমাদের যেটা শালবনি, এর আগের রাইডটা যেটা আগেরটা হলদিয়ার আগেরটা, ওটাও 360-370, ওটা সেকেন্ড। আর এটা হচ্ছে থার্ড, এটা প্রায় 410-420, মানে 400 প্লাস এটা। হ্যাঁ, তো আমার জীবনে এটা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি একদিনে। আর হয়তো মানে আর বেশি না, 80 কিলোমিটার, 70 থেকে 80 কিলোমিটার গেলে আমরা ডাইরেক্ট পুরী চলে যেতাম। সুমনেরও ইচ্ছা আছে যে ইউটিউবে একটা চ্যানেল থাকুক, ওর একটা চ্যানেল খুলবেও। আর আমার যে কজন সাবস্ক্রাইবার আছে, হাতে গোনা কয়েকজন, যে কজনই আছেন,
সুমন যদি চ্যানেল খোলে, ওর যদি কোনো ইউটিউবে কোনো ভিডিওস ও চ্যানেলে আপলোড করে, তো প্লিজ আমার এই 4-5 জন না বেশ কয়েকজন যে কজন আছেন সাবস্ক্রাইবার, প্লিজ ওকেও সাপোর্ট করবেন। তোমার চ্যানেল কবে খুলছো সুমন? কোনো নিশ্চয়তা নেই, আমার ইচ্ছা হয়েছে প্রবল, দেখা যাক। নেক্সট উইকেটে আমাদের মারাত্মক প্ল্যান আছে। কি প্ল্যান আছে সেটা সুমনের মুখ থেকে শুনুন। নেক্সট উইকে আমরা যাচ্ছি আমাদের বাঙালির প্রিয় যে দীপুদা দীঘা পুরী দার্জিলিং বলে, তার মানে দীঘার খুব কাছাকাছি মন্দারমণি এখন মোটামুটি সবার ফেভারিট। মানে দীঘা বাদে যদি কেউ সমুদ্রের সৈকতের কাছাকাছি কোনো অপশন চায় তাহলে সে মন্দারমণি। মন্দারমণিতে আমাদের একদিনের প্ল্যান আছে। সেটা ঠিক আছে, প্ল্যান আছে সেটা ঠিক আছে, কিন্তু প্ল্যানটা কেন আছে সেটাও ইম্পর্টেন্ট, সেটাও সুমন বলবে। মানে আর কিছু বলছি, বন্ধুদের মতো ভেবে ব্যাপারটা বুঝবে সবাই। একটা মানে আমার ভাষায় বলুন মুক্ত জীবন, মুক্ত জীবনের শেষ যে নিঃশ্বাস নেওয়া। মানে আমার খুব শিগগিরই বিয়ে হতে চলেছে, তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তার আগে লাস্ট আমি একটা মানে ব্যাচেলার ট্রিপ করতে চাইছি, এটা অনেকদিন ধরে কাজের চাপে পারছিলাম না। তো এই মন্দারমণিটাই লাস্ট সেই ব্যাচেলার ট্রিপটা হবে। বিয়ের আগে শেষের যে স্বাধীনতা সেটা সবাই মিলে উপভোগ করব, আর তার সঙ্গে সুমনের বেস্ট উইশেস, আগের যে ফিউচার লাইফ যে আসতে চলেছে তার জন্য আমরা সবাই ওকে বেস্ট উইশেস আমরা জানাবো। আর যে কটা মুহূর্ত বেঁচে আছে সেটাও নিজের মতোভাবে মানে খোলাভাবে মন্দারমণির সি বিচে আমাদের সঙ্গে সেটা এনজয় করবে। গরম রুটি তরকা জাস্ট উড়ে যাচ্ছে। ডিম তরকাটা ওরাই অ্যাডভাইস করলো যে আমাদের ডিম তরকাটা খুব ভালো হয়, আপনারা খেয়ে দেখুন। খেয়ে দেখছি সত্যি ভীষণ ভালো, আর ঠান্ডার মধ্যে একদম গরম গরম রুটি ওরা সার্ভ করছে, তার সঙ্গে এই ডিম তরকাটা, ডিম তরকা, তার মধ্যে রাজমাও আছে, দেখছি রাজমাও মেশানো আছে। তো আমার ভীষণ ভালো লাগে, তরকাটা সত্যি খুব ভালো হয়েছে। রুটি তো গরম দিচ্ছেই, আপনারা যদি লক্ষ্য করেন, আমি জানি না ক্যামেরা কতটা ধরা হচ্ছে, তরকা দিয়ে ধোয়া উঠছে, এতটাই গরম। আরেকটা কথা, আমরা আজ দুপুরবেলা হোটেল হাজারদুয়ারি মানে ওই মুর্শিদাবাদের হাজারদুয়ারির সামনে ওরা মানে বিরিয়ানি টিরিয়ানি খেয়েছিলাম। নো ডাউট খাবার খুব ভালো, কোয়ালিটি ভালো, খাবার খুব ভালো, কিন্তু কিছু জিনিস হয় মানে এই খাবার হোটেলে দিচ্ছে বলছে, আমরা ফুড ব্লগার না, কিন্তু আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, কিছু সিম্পল খাবার কিছু হোটেল হয়, কিছু হোটেল তাদের সিম্পল খাবার এত সুন্দর করে বানায়, হ্যাঁ মানে খাওয়ার পরে এমনি থেকেই রিভিউ বেরিয়ে আসবে এবং তাদের প্রশংসা করতে ইচ্ছে হবে। মানে আলাদা করে কোনো ভিডিও দেখতে হবে না। মানে সচরাচর কি আমরা ইউটিউবে কোনো ফুড ব্লগারের রিভিউ দেখলাম, হ্যাঁ অমুক একটা জায়গায় অমুক হোটেল আছে ভালো খাবার, তারপরে গিয়ে দেখলাম, সে তো বটেই, কিন্তু এখানে আমরা জানতাম না, রাস্তার মাঝখানে পড়েছে, খুব ভালো খাবারের কোয়ালিটি, খুব ভালো, প্রশংসার মানে দরকার ছিল। তো এই হোটেলটায় আমরা খেলাম, অশোক হোটেল অ্যান্ড ধাবা। এখানকার ডিম তরকাটা সত্যি দারুণ ছিল। এখন সময় হলো 10:30। এইবার আমরা বেরোচ্ছি ফুলিয়া থেকে। ফুলিয়া হলো এখান থেকে রানাঘাট আরও 7 কিলোমিটারের মতো। এখন 10:30, মোটামুটি আমাদের 12টা বাজবে বাড়ি পৌঁছাতে, তাই তো? 12টা বেজে যাবে বাড়ি পৌঁছাতে। 10:45 বাজে এখন। হ্যাঁ, নর্মালি আমি লংয়ে যখন কোথাও বেরোই তখন খাওয়া দাওয়াটা, যখন আমি ড্রাইভ করি বা রাইড করি,
তখন একদম কম খাই, কিন্তু আজকে একটু অন্যরকম খেয়ে ফেলেছি। গিয়ে ওখানে বিরিয়ানি খেয়েছি। আজকে এই যাওয়ার পথে এখন তড়কা খেলাম, তার সঙ্গে আবার 4টে রুটিও খেয়ে নিয়েছি। তো এইবার একটু বডি টায়ার্ড লাগছে, একটু ছেড়ে দেয় খাওয়ার পর, একটু বডিটা ছেড়ে দেয়। তো যাই হোক, আর বেশি রাস্তা নয়, এখান থেকে রানাঘাট 7 কিলোমিটার, তারপর ওখান থেকে রানাঘাট থেকে মোটামুটি ওই আর 75 কিলোমিটার্সের মতো এখান থেকে বাড়ি। তো যাই হোক, শুরু করি। এখন 9:45 বাজে, মোটামুটি আশা করছি 12টার মধ্যে বাড়ি ঢুকে যেতে পারবো। চলো বেরোই। এই অশোক হোটেল অ্যান্ড ধাবা, এখানে দিয়ে যাওয়ার পথে বাড়ি ফেরার পথে যদি আপনারা আসেন, এখানে ডিম তরকাটা ট্রাই করবেন রুটি দিয়ে। এখন ভীষণ ঠান্ডা লাগছে, যত রাত বাড়ছে ঠান্ডা তত বাড়ছে। মোটামুটি যতটা ভালো রাস্তা পাবো এবার টানি। আর তারপর আবার তো ওই আমডাঙ্গার মধ্যে দিয়ে যেতে হবে। ওই আমডাঙ্গার মোটামুটি 16 থেকে 18 কিলোমিটারের মতো প্যাচ, খারাপ রাস্তা। তো সেখানে ট্রেনে গাড়ি চালানো যাবে না। তো আপাতত যতটা রাস্তা পারছি ট্রেনে নিই। এইবার এই সেই শুরু হয়ে গেল বিশ্ববিখ্যাত রাস্তা। এবার আমডাঙ্গার মধ্যে দিয়ে মোটামুটি বারাসাত পর্যন্ত এই যে যতটা রাস্তা, 16 থেকে 17 কিলোমিটার, এই রাস্তাটা এবার খুব সাবধানে চালাতে হবে। ট্রেনে চালানো যাবে না একদম, কারণ কি রাস্তার কন্ডিশন ভালো না একদম। এখন সময় হলো, এই হলো রাস্তার অবস্থা। এখন সময় হলো 10:30। গাড্ডা গুড্ডাতে ভর্তি, একে সিঙ্গেল লেন রোড, তার মধ্যে পুরো তাপ্তি মারা রাস্তা, গাড্ডা গুড্ডায় ভর্তি পুরো। এই রাস্তাটাকে অ্যাভয়েড করার জন্যই অনেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আসে। এই 16-17 কিলোমিটার রাস্তা অ্যাভয়েড করা যায়। আবার ওখানে মোটামুটি 11 কিলোমিটারের মতো ওই রাস্তা বেশি পড়ে। জঘন্য থেকে জঘন্যতর রাস্তা, আর কতক্ষণে যে শেষ হবে এই রাস্তা। এই 18 কিলোমিটার রাস্তা 1 ঘন্টার ওপর ধরে, 1 ঘন্টার ওপর সময় লেগে গেল এখানে এই রাস্তা দিয়ে যেতে। প্রচণ্ড মাইনেটলি চালাতে হচ্ছে। আর ওপর দিয়ে আবার এই ওয়াইজারটাকে, হেলমেটের ওয়াইজারটা পর্যন্ত আমি নামিয়ে চালাতে পারছি না, কারণ কি ফগ হয়ে যাচ্ছে। আর আমার চোখে পুরো ধুলো লেগে, মানে চোখ দিয়ে রীতিমতো জল বেরোচ্ছে, নাক, আর ঠান্ডায় নাক দিয়েও জল বেরোচ্ছে। বাপরে, পৌঁছে গেলাম বারাসাত কলোনি মোড়। এখন সময় হলো 11:30। এখান থেকে পাক্কা 16 কিলোমিটার আমার বাড়ি। মোটামুটি আরও 1/2 ঘন্টার মতো সময় লাগবে। এই ট্রাকের লাইন দেখে যা বুঝতে পারছি বাড়ি পৌঁছাতে। পুরো ট্রাকের লাইন পরপর।
এই এক সমস্যা এখানে। এবার মোটামুটি এই লম্বা লাইন চলবে বারাসাত কলেজ পর্যন্ত, রেলওয়ে লাইন ক্রসিং পর্যন্ত। এটা বাইক থাকার জন্য এই সুবিধা যে পাশ দিয়ে বেরোতে পারছি এইভাবে। তাও কতটা যেতে পারবো জানি না, সামনে একটা টোটো আটকে দিল। বাইকে থাকার জন্য এইভাবে পাশ কাটিয়ে কাটিয়ে বেরোতে পারলাম, হয়তো এই পার্টিকুলার এরিয়াটা ক্রস করতে 1 ঘন্টা সময় লাগতো। এই হলো ডাকবাংলো মোড়, বারাসাত ডাকবাংলো মোড়। এই রাত্রিবেলা হলেই এই পুরো ট্রাকের চাপটা পড়ে, পুরো রাস্তা জাম। এই ট্রাক দেখুন পর 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 পর। তো এখন সময় হলো 12:07, আর আজকে টোটাল আমার গাড়ি চলেছে 397 কিলোমিটার, 397.4 কিলোমিটার। তো এখানেই শেষ করছি আজকের মুর্শিদাবাদ রাইড। তো এই পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কি যেন বলে বাবা, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। তো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। Spider-Man, Nippon Spider-Man. Yeah, Nippon Spider-Man. Superman. Superman, I'm Spider-Man. আমি সুপারম্যান আর নিপন